নিঝরের কথায় আশরাফ চৌধুরী ভ্রু কুঁচকে রুমানার দিকে তাকালো। ছেলেকে বলল, তুমি সব কথা খুলে বলো, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বললে বুঝবো কি করে? নিঝর বাবার কথায় মায়ের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, টাইলসে কেরোসিন তেল ঢেলেছে মিতা। তাহলে বলো, মিতার এত সাহস কি করে হলো? সে আমাদের বাসায় এসে আমাদের বাড়ির বউকে মারতে চায়। কত গভীর প্ল্যান থাকলে, কত সাহস থাকলে এমন একটা কাজ করতে পারে সে? ছেলের কথায় মিসেস রুমানা বেশ অবাক হলেন। তিনি বুঝতেই পারছেন না নিঝর এসব কি বলছে। মিতা এমন কাজ কেন করলো? সে তো কিছুই জানতো না এসবের। আশরাফ চৌধুরী মিসেস রুমানার দিকে তাকালেন, শান্ত গলায় বললেন, নির্ঝরের কথা আমি বিশ্বাস করছি না। তুমি বলো কি হচ্ছে এসব? মিসেস রুমানা আশরাফ চৌধুরীর দিকে বোকা ভঙ্গিতে তাকালেন। তিনি কি বলবেন বুঝতে পারছেন না, চুপ করেই রইলেন। আশরাফ চৌধুরী আবারও প্রশ্ন করলেন, তুমি কেন চুপ করে আছো? কথা বলছো না কেন? এখন চুপ করে থাকার সময় নয়, কথা বলো রোমানা। রুমানা এবার মুখ খুললেন, আরোয়ার দিকে ইশারা করে বললেন, ও আমার মেয়ের মতো ছিল ছোট থেকেই, এখন আমার ছেলের বউ হয়েছে, মানে সম্পর্কটা আরও গভীর হয়েছে। আমি কেন এমন একটা কাজ করতে যাব? আরোয়ার মা এবার মুখ খুললেন, নিঝরকে বললেন, নির্ঝর, তুমি বুঝে শুনে কথা বলো। আমার আম্মু কেন এমন একটা কাজ করতে যাবে? নিঝর হাসল, শান্ত গলায় বলল, আপনি জানেন আমার আম্মু কি কি করতে পারেন? আশরাফ চৌধুরী ছেলেকে থামিয়ে দিলেন, রাগী গলায় বললেন, নির্ঝর, তুমি মিতার কাছে গিয়ে প্রশ্নগুলো করো, এখানে অযথা সময় নষ্ট করবে না, আর তোমার মাকেও ছোট করবে না। জাস্ট লিভ। নির্ঝর বাবার দিকে এক পলক তাকিয়ে থাকলো, অসহায় মুখ করে বলল, জানতাম আমার কথা বিশ্বাস করবেন না। আমার আর কিছুই করার নেই। আমি এসব নিয়ে কথাও বলতে চাই না। যা করতে হবে তা আপনারা করেন। আরওয়া সুস্থ হলেই হলো আমার জন্য। কথাটা বলে নিঝর আরোয়ার দিকে এক পলক তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আরোয়া নিঝরের দিকে তাকিয়ে আছে এখনো। নিঝরের শেষ কথাটা আরোয়ার সুস্থ হলেই হলো আমার জন্য, আরোয়ার কানে বারবার বাজছে। নিঝর তার জন্য এত ভাবে? নিঝর কি এখনো তাকে ভালোবাসে, নাকি সে ভুল ভাবছে? আরোয়ার কোনো উত্তর পায় না, নিঝরের যাওয়ার পানে শুধু তাকিয়ে থাকে। আশরাফ চৌধুরী কি করবেন বুঝে উঠতে পারছেন না। অসহায় মুখ করে বোনকে বললেন, আচ্ছা এখন টেনশন করিস না, মেয়েটা আগে সুস্থ হয়ে বাসায় যাক, তারপরে দেখা যাবে বাকিগুলো। আরোয়ার মা আর কথাও বাড়ালেন না। আকরামুল হক তখন থেকেই চুপচাপ সব পরিস্থিতি দেখছেন, কোনো কথা বলছেন না তিনি বুঝতেই পারছেন না কি বলতে হবে। আপাতত মেয়ে সুস্থ হোক, এটাই তার চাওয়া। আরোয়া হসপিটালে আছে প্রায় একদিন হতে চলল। এতে সাথে নিঝরের মা আর তিস্তা আছে এখনো। আরোয়ার মা যাওয়া আসার মধ্যেই আছেন, আর নিঝর বাইরে বসে আছে। একটু পরপর ভিতরে গিয়ে আরোয়াকে দেখে আসছে সে। নিঝর এখনো আরোয়ার সাথে সরাসরি কোনো কথা বলেনি, শুধু আর চোখে বারবার দেখেছে সে। আরোয়া নিঝর দেখতে পায় না মতো করেই নিঝরকে বলছে, সময় চলছে আপন গতিতে, মিনিট পেরিয়ে ঘন্টা। এভাবেই মাঝে কেটে গেল আরও 2 দিন। আরও এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। নিঝর সারাদিন আছে আরোয়ার সাথেই, আর আরোয়া আর নিঝরের লুকাচুরি খেলা চলছে অনায়াসে। কেউ কাউকে দুর্বলতাটা বুঝতে দিচ্ছে না। হাসপাতালে শুয়ে বসে সময় কাটছে আরোয়ার। বারবার অসহায় লাগছে তার। এভাবে কি দিন কাটানো যায়? শুধু শুয়ে থাকা আর বসে থাকা। বোর হতে হতে সে আরও অসুস্থ হয়ে পড়েছে। শেষমেশ বাধ্য হয়ে সিদ্ধান্ত নিল হসপিটালে আর থাকবে না। মাকে বলল, আম্মু আর এখানে থাকতে ইচ্ছে করছে না, এখন তো আমি অনেকটা সুস্থ, প্লিজ এবার আমাকে বাসায় নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ। খুব তো সুস্থ আপনি, দেখি একবার হাঁটুন তো আমার সামনে। যত সব বাহানা। তোর বাড়িতে এমন কি কাজ আছে যে নেচে নেচে বাড়ি যেতে চাচ্ছিস? চুপচাপ শুয়ে থাক, সময় হলে আমি দেখব। আর থাকতে ইচ্ছে করছে না তো, এভাবে কি সারাদিন কাটানো যায়? আমি সত্যিই বোর হচ্ছি। আরোর মা এবার আরও রেগে গেলেন, জোর গলায় বললেন, তোর বোরিং লাগছে সেটা বুঝতে পারছি, তবে এটা তোর শাস্তি। দেখে শুনে হাঁটতে পারিস না বলেই এই শাস্তি দিচ্ছি তোকে। এভাবে অন্ধের মতো করে হাঁটলে একটু বিপদে পড়তে হয়, একটু শাস্তি পেতে হয়, তাই এটাই তোর শাস্তি। আরোর মা কথাগুলো বলছিল তখন নিঝর আসছে। কথাগুলোর কিছুটা শুনতে পেয়েছে সে, কিন্তু বুঝতে পারছে না ঠিক কোন শাস্তির কথা বলছে আরোয়াকে। আর চোখে একবার আরোয়ার দিকে তাকালো, তারপর আরোর মাকে বলল, কি হয়েছে ফুপি, কোনো সমস্যা হয়েছে? নিঝরের প্রশ্নে আরোয়া আর আরোয়ার মা চোখ তুলে তাকালো। আরোয়ার মা হেসে বলল,
আরোয়ার মায়ের কথায় নিঝড় আরোয়ার দিকে তাকালো। আরোয়া অন্যদিকে তাকিয়ে আছে। নিঝড় একটু হেসে বলল, ফুপি, আমার মনে হয় কি, ও যেহেতু থাকতে চাচ্ছে না তাহলে বাসায় নিয়ে গেলে ভালো হবে। আপনি ওর সাথে থাকলে তো কোনো অসুবিধা নেই, তবু আপনি তো ভালো বুঝবেন, আমি জাস্ট বলছি আর কি। আরোয়ার মা ভেবে বললেন, নির্ঝরের মা সকালের দিকে বাড়িতে গেছেন কিছুক্ষণ রেস্ট নিয়ে আসার জন্য। হসপিটালে এখন তিস্তা, মারোয়া আর নির্ঝর আছে। আরোয়ার মা কিছুক্ষণ পরে এসে আরোয়ার ফাইলটা নিয়ে গেছেন। তিনি সব রিপোর্ট চেক করে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন এই ভেবে নিজের কেবিনে গেলেন। একটু পরে সব রিপোর্ট আর ফাইলটা নিয়ে আরোয়ার কেবিনে আসলেন তিনি। নির্ঝর শান্ত গলায় ওকে বলে চেয়ারে বসে পড়ল। তিস্তা তখন থেকে নির্ঝরকে আর আরোয়াকে দেখছে, বারবার খেয়াল করছে তারা দুইজনে কথা বলছে না। তিস্তা মনে মনেই ভাবলো তার কিছু একটা করতে হবে, দুজনকে কথা বলিয়ে দেওয়ার কাজটা সে নিজ দায়িত্বে নিয়ে নেবে। ধীর পায়ে গিয়ে নির্ঝরের পাশে বসলো তিস্তা। দুষ্টু হাসি দিয়ে বলল, ভাইয়া, এখন তো টেনশন মুক্ত আছো তাই না? নির্ঝর হ্যাঁ সূচক মাথা নাড়ল। তিস্তা আবারও হেসে বলল, দেখো ভাইয়া, আরওয়ার নাকি এখানে বোরিং লাগছে, তোমার তো উচিত তার পাশে থাকা, তাকে সঙ্গ দেওয়া। নির্ঝর এক পলক তিস্তার দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল, তোরা তো আছিস পাশে থাকার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, আমার কেন পাশে থাকতে হবে? আমরা তুমি কি সেম? তুমি পাশে থাকলে আরওয়ার কত ভালো লাগবে, আমরা থাকলে কি আর ভালো লাগবে বলো? নির্ঝর মুচকি হাসলো, শান্ত গলায় বলল, আমি এত কিছু বুঝি না বইন, তুই থাক তাতেই হলো। তিস্তা এবার নির্ঝরের হাত ধরে জোরাজোরি শুরু করে দিল, বারবারও বলছে, ভাইয়া চলো আমার সাথে। নির্ঝর তিস্তার হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো। রাগী দৃষ্টিতে একবার তিস্তার দিকে তাকালো। নির্ঝরের দৃষ্টির রাগ দেখে তিস্তা একটু ঢোক গেল। মুখে একটা অস্পষ্ট হাসি ফুটিয়ে সে নির্ঝরকে বলল, এভাবে রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমাদের মধ্যে সেটিং করিয়ে দিতে চাচ্ছি। আসলে ভুলটা আমার, নিজ থেকে কাউকে সাহায্য করতে গেলে এমনভাবে হেনস্থার শিকার হতে হয়। তিস্তার কথায় নির্ঝর হেসে দিল, তারপরে বলল, হেনস্থা কাকে বলে জানিস? আমি তোকে হেনস্থা করছি, এরকম একটা কথা কেউ বলে? তিস্তা ঠোঁট উল্টিয়ে বলল, আমি এত বুঝে শুনে কথা বলি না, মুখ দিয়ে যা আসে তাই বলি। তাই তো, হাবলার মতো কথা বলছিস। তিস্তা এবার চিল্লিয়ে আরোয়াকে বিচার দিতে গেল। আরোয়ার কেবিনে গিয়ে বলল, দেখো, তোমার জামাই আমাকে হাবলা বলছে, আমি তাকে নিজ থেকে সাহায্য করতে গিয়েছিলাম, তাই প্রতিদান স্বরূপ হাবলা বলছে। আরোয়া কি বলবে বুঝতে পারছে না, চুপচাপ বসে আছে সে। তিস্তাও আরোয়ার দিকে তাকিয়ে বসে পড়ল। বুঝতে পারলো তার প্ল্যান বৃথা, তাই হাল ছেড়ে দিল সে। নিঝর একটু পরেই তিস্তাকে ডাক দিল, ইশারায় একবার তার কাছে যেতে বলল। তিস্তাও নিঝরের কথা মতো নিঝরের দিকে গেল। তিস্তা কাছে আসতেই নিঝর চুপি চুপি বলল, এখন তো হাসপাতালে আছি, হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পর আমাদের দুজনের সেটিংটা করিয়ে দিস, তাহলেই হলো, বুঝলি? তিস্তা রাগী গলায় বলল, না বুঝিনি, আগে এটা না বলে রাগ দেখাতে গেলে কেন? এখন সরি বলতে হবে, সরি বলো তাড়াতাড়ি। নিঝর তিস্তার দিকে একবার তাকিয়ে সরি বলে দিল। তিস্তা বুঝতে পারছে না নিঝর এত দ্রুত সরি বলবে। এত টেরা একজন মানুষ সরি বলার সাথে সাথেই সরি বলে দিয়েছে, অদ্ভুত তো বটে। তিস্তা হাসলো, তারপরে বলল, ইটস ওকে ব্রো। আরোয়ার মা আরোয়ার সব রিপোর্ট চেক করে নিয়েছেন। সব রিপোর্ট পজিটিভ দেখে তিনি সিদ্ধান্ত নিলেন আরোয়াকে ডিসচার্জ করে দেওয়া যায়। কেবিনে এসে নির্ঝরকে বললেন, রিপোর্ট সব ঠিক আছে, এখন কি ডিসচার্জ করে দিবে? নির্ঝর হেসে বলল, জি অবশ্যই। আরোয়ার মা আর তিস্তা মিলে সব কিছু গুছিয়ে নিল। নির্ঝরও তাদের কিছু কিছু কাজে সাহায্য করলো। সব কাজ শেষ করে তারা আরোয়াকে নিয়ে হসপিটাল থেকে বের হলো। আরোয়া এখনো হাঁটতে পারছে না, তার পায়ে এখনো ব্যান্ডেজ আছে। আরও কয়েকদিন তাকে রেস্টে থাকতে হবে, হাঁটাচলা করতে নিষেধ করেছে। হুইল চেয়ারে বসিয়ে তাকে হসপিটাল থেকে নামানো হয়েছে। এখন গাড়ি পর্যন্ত যেতে হলে তাকে হাঁটতে হবে। আরোয়া চেষ্টা করছে তিস্তাকে ধরে হাঁটার, কিন্তু পারছে না। হঠাৎ নিঝর পেছন থেকে এসে আরোয়ার হাত ধরে ফেলল। কোনো কথা না বলেই তাকে কোলে তুলে নিল। নিঝরের আচমকা এরূপ কাণ্ডে বেশ অস্বস্তি লাগছে আরোয়ার, কিন্তু মনে মনে ভাবছে ভালোই হয়েছে, এমনিতেও হাঁটতে খুব কষ্ট হচ্ছে, আর নির্ঝর কোলে করে নিলে তার কষ্টটা কমিয়ে দিল। কিন্তু পরক্ষণেই মনে পড়েছে এত লোক তাকেই দেখছে। নির্ঝর গাড়িতে নিয়ে গিয়ে আরোয়াকে বসিয়ে দিল। আবারও দুজনের মাঝে কোনো কথা হলো না। আরোয়াকে গাড়িতে বসিয়ে দিয়ে সে তিস্তাকে আর তার ফুপিকে গাড়িতে উঠতে বলল।
পিছনে ফিরে দেখলো আরোয়ার মা দাঁড়িয়ে আছেন। গাড়িতে উঠছেন না তিনি। নির্ঝর ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আপনি যাবেন না? গাড়িতে উঠছেন না কেন? ভাবছি যাব না। কেন? আরোয়ার মা থামলেন, একটু পরে বললেন, আমার ইমার্জেন্সি পেশেন্ট আছে, তাই যেতে পারছি না। তুমি আরও আর খেয়াল রেখো। মানেটা কি? আপনি না গেলে কি হয়? ইমার্জেন্সি পেশেন্ট অন্য কোনো ডাক্তার দেখে নিবে, তাহলে তো হলো। থাক, আমার যেতে হবে না। তুমি রিস্তা আর তিস্তা খেয়াল রাখলেই হবে। নির্ঝর বুঝতে পারছে না হঠাৎ তিনি যেতে চাইছেন না কেন। শান্ত চোখে তাকিয়ে থাকলো সে, কিছুই বুঝতে পারছে না। আরোয়ার মা ধীর পায়ে আরোয়ার কাছে গেল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সচেতন থাকিস যেন আর কোনো সমস্যা না হয়। হাঁটাচলা করার সময় সচেতন থাকিস, বেশি ফালাফালি করবি না। আরোয়াকে কথাগুলো বলে তিনি তিস্তার কাছে গেলেন। তিস্তার মাথাতেও হাত বুলিয়ে দিয়ে বললেন, আরও আর খেয়াল রাখিস, ও এখনো তো পুরোপুরি সুস্থ হয়নি, একটু হেল্প করিস ওকে। তিস্তা হেসে বলল, ওকে পপি, এটা এভাবে বলতে হয় নাকি? আরোয়ার মা তিস্তার কথায় মুচকি হাসার চেষ্টা করলো, যদিও তার চোখ মুখ বলছে অন্য কথা। চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে তিনি আরোয়াকে একা ছাড়তে চাচ্ছেন না, কিন্তু সাথে যেতেও পারছেন না। তিনি যেন এক মহাবিপদে পড়ে গেছেন। নিঝর বুঝতে পারছে না তার এমন কাণ্ডের কারণ কি, ঠিক কী কারণে তিনি যেতে চাইছেন না নিঝরদের বাসায়। নিঝর গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। আরোয়ার মা এখনো দাঁড়িয়ে আছেন এক জায়গায়, আর এক দৃষ্টিতেই তাকিয়েছিলেন গাড়িটিতে বসে থাকা তার মেয়ের দিকে। আরও তাকিয়ে আছে তার মায়ের দিকে। গাড়ি থামলো নির্ঝরদের বাড়ির সামনে। আরোয়া নিজে নিজেই নামতে চাইলেও আবারও নির্ঝর তাকে কোলে করে রুমে রেখে আসলো। রুম থেকে বেরিয়ে এসে সে বড় ভাবি নিশুর কাছ থেকে জিজ্ঞেস করলো, মিতা কোথায়? ওরা তোদের বিয়ের পরের দিনই চলে গেছে। কি বলছেন? কখন গেছে? আরোয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তারা বেরিয়ে গেছেন। আরোয়াকে হাসপাতালে দেখতে যায়নি, মিতা আরোয়াকে দেখতে যাবে। আপনি কি পাগল হয়ে গেছেন? আরে আমি পাগল হতে যাব কেন? মিতা যখন চলে যাচ্ছিল আমি ওকে থাকার জন্য বলেছিলাম, তো মিতা বলল ও আরোয়াকে দেখতে হাসপাতালে যাবে, তাই তাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, তো আমি আর জোর করিনি। নিশু ভাবির কথা শুনে নিঝর একটু হাসলো, তারপরে বলল, ও আমার হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য এসব বলেছে, কিন্তু আমি ওকে কিছুতেই ছাড়বো না। নিঝরের কথায় তার ভাবি অবাক হয়ে গেল, ভ্রুকুচকে বলল, কেন নির্ঝর, কি হয়েছে? কত কি যে হয়েছে আপনাকে কি বলবো আর। তখনই নিঝরের বড় ভাই নিহান আসলো। নিঝরকে দেখে জিজ্ঞেস করলো, কে রে দেবদাস, হাসপাতাল থেকে কখন এলি? নিহানের মুখে দেবদাস ডাকটা শুনে নিশু হেসে দিল। নিহান আগে থেকে নিঝরকে দেবদাস বলে দুষ্টুমি করত। যখন তাদের ছোট ভাই বিয়ে করে ফেলল তখন থেকেই নিহান নিঝরের নাম দিল দেবদাস, কারণ শুধু একটাই, নিঝর কোনো মেয়েকে পছন্দ করে না। নিশু হেসে বলল, এখন তো আর দেবদাস নেই সে, তুমি এবার দেবদাস ডাকাটা বন্ধ করো। নিশুর কথায় নিয়ান হেসে বলল, বন্ধু তো এবার করতেই হবে। বাই দ্য ওয়ে, আর ওর কি অবস্থা এখন? নিঝর শান্ত গলায় বলল, ভালো আছে অনেকটা। নিশু নিঝরকে থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে তা তো বললে না। নিঝর থেমে বলল, থাক, পরে বলবো। এই বলে সে চলে গেল। নিহান আর নিশু তার যাওয়ার পানে তাকিয়ে আছে। তারা দুজনে কিছুই বুঝতে পারেনি। নিঝর তিস্তার কাছে আসলো আবারও। তিস্তা আর সে ব্যাচমেট। তিস্তার সাথে সে মোটামুটি মেশে। তিস্তাকে গিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তুই আরওয়ার খেয়াল রাখবি। আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা যা, আমি আরওয়ার সাথে আছি। নিঝর কোনো কথা আর না বলে বেরিয়ে গেল। গেটে তার গাড়ি রাখা আছে আগে থেকেই। গাড়িতে বসে স্টার্ট দিল। তার গন্তব্য মিতাদের বাড়ির দিকে। আজকে মিতাকে দেখেই ছাড়বে সে। মনে মনে অনেক কিছু ভেবে রেখেছে। এসব সত্যি করতে পারলেই সে সফল। গাড়ি থামলো মিতাদের বাড়ির সামনে। দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে ভিতরে গেল। দরজা খোলা থাকায় সে সোজা ঢুকে গিয়ে মিতার রুমে গেল। তার রুমের দরজায় নক করতেই মিতা দরজা খুলল। আচমকা নিঝরকে দেখে সে বেশ ঘাবড়ে গেছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ এখানে? কেন আসতে পারি না বুঝি? কখনো তো আসো না, তাই জিজ্ঞেস করলাম। কখন আসার জন্য কারণ হয় না, তাই আসি না। আজকে আসাটা বাধ্যতামূলক হয়ে যাওয়ায় আসতে হলো। মানে ঠিক বুঝলাম না, কি বলতে চাও? আরওয়াকে মেরে ফেলার প্ল্যান করেছিলি কেন? তোর সাথে এই প্ল্যানে আর কে কে আছে? মিতা জানে না
মতো মুখ করে বলল, আরোয়াকে মারার প্ল্যান করেছিল কেউ? কি বলো, তোমাদের বাসায় গিয়ে আরোয়াকে মারার মতো সাহস কার হতে পারে? নিঝর মিতার কথায় হাসলো, গম্ভীর গলায় বলল, আমিও তো সেটাই বলতে চাই, যার এত সাহস হলো তার মুখটাও তো আমার একটু ভালো করে দেখতে হয়। তাই কিছু না ভেবে সোজা তার কাছে এলাম। মিতা হাসার চেষ্টা করে বলল, কি যে বলো ভাইয়া, আমার কাছে এলে কেন? আমি তো কিছুই জানি না ঠিক মতো। নিঝর মিতার চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বল, প্রথম এবং শেষবারের মতো জিজ্ঞেস করছি, আরোয়াকে মারতে চেয়েছিলি কেন? মিতা থতমত খেয়ে গেল নিঝরের আচরণে, কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছুই করিনি। নিঝর জোরে চিল্লিয়ে বলল, আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না, একটা চট দিব, সেটাই এনাফ তোর মতো মেয়ের মুখ থেকে সত্যি বের করার জন্য। তাড়াতাড়ি বল, নইলে তোকে আমি খুন করতেও দ্বিধা করব না। মাইন্ড ইট। নিঝরের চিল্লাচিল্লি শুনে তার খালা আর বাড়ির বুয়া এলো। তার খালা তাকে দেখে অবাক হয়ে বলল, কি হলো নির্ঝর, হঠাৎ আমাদের বাড়িতে এসেছিস? তাও এসেই চিল্লাচিল্লি করছিস, কোনো সমস্যা হয়েছে? নিঝর খালার কথার উপরে চিল্লিয়ে বলল, 100 বার আসবো আর 100 বার চিল্লাবো, ক্ষমতা থাকলে আটকাও আমাকে। নিঝরের মুখ থেকে এমন কথা শুনে তার খালা চুপসে গেল। নিঝর একটু থেমে মিতাকে আবারও প্রশ্ন করল, মিতা সত্যি করে বল, কেন করেছিস? মিতার মা বললেন, আমার মেয়ে যে করেছে তার কোনো প্রমাণ আছে? নিঝর রাগী গলায় বলল, অবশ্যই আছে। নির্ঝর কখনো প্রুফ ছাড়া কথা বলে না। আমাদের বাসায় সিসি ক্যামেরায় পুরোটা আছে। এখন যদি আপনার স্বচক্ষে দেখতে ইচ্ছে করে তাহলে আমাদের বাড়িতে গিয়ে দেখে আসুন। মিতা এবার ভয় পেয়ে গেল। তার মানে নিঝর সব জেনে শুনেই তার কাছে এসেছে। নিঝর আবারও প্রশ্ন করার আগেই মিতা বলল, হ্যাঁ, আরোয়াকে আমি মারতে চেয়েছিলাম, বেশ করেছি। বেয়াদব একটা মেয়ে, সে জানতো আমি তোমাকে পছন্দ করি, তবুও তোমাকে বিয়ে করে নিয়েছে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তোমাকে। তাই ওকে আউট অফ দ্য পৃথিবী করতে চেয়েছিলাম। কি করবে তুমি আমাকে? নিঝর মিতার কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল। কথাটা বুক ফুলিয়ে সে কথাগুলো বলছে। বিন্দু পরিমাণ লজ্জাও লাগছে না তার। নিঝরের অনেকটাই ইনফরমেশন দেওয়ার আছে শিওর হওয়ার জন্য, তাই শান্ত কণ্ঠেই বলল, তোর সাথে আর কে কে ছিল এই প্ল্যানে? আমার প্ল্যানে আমি অন্য কাউকে রাখবো কেন? আমি একাই সব করতে পারি, আমি একাই সাকসেসফুল হতে পারি। আমার আম্মু নেই তো তোর সাথে? মিতা খুব জোরে জোরেই হাসলো, বলল, তোমার মায়ের নামটা আমার সামনে আনবেও না। তার জন্য আমার এমন একটা কাজ করার সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি তোমাকে এত ভালোবাসি সেটা তোমার মা খুব ভালো করে জানে, তবুও সে আরোয়াকে মেনে নিয়েছে। তোমার মা যদি তোমাদের বিয়েটা না মানতো তখন তুমিও আরোয়াকে মেনে নিতে না। তোমার মা আরোয়াকে মেনে নিয়েছে বলেই তুমিও মেনে নিয়েছো। তাহলে সব দোষ তোমার মায়ের। আসলে আমি একটা বড় ভুল করেছি, তোমার মাকেই মেরে ফেলা উচিত ছিল, উনিই তো আমার বড় শত্রু। মিতার মুখে তার মাকে নিয়ে এমন কথাগুলো শুনেই নিঝর আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। মিতার গালে কষিয়ে একটা চর বসিয়ে দিল সে। মিতা চরটা খেয়ে ছিটকে গিয়ে পড়ল একটু দূরে। মিতার মা নিঝরকে থামালো, জোর গলায় বলল, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে মারছো? তোমার এত সাহস? আমার সাহসের আপনি দেখেছেন কি? আমি চাইলে এখন আপনাকেও মেরে দিতে পারি। যেই মা মেয়েকে এতটুকু শিক্ষা দিতে পারিনি সেই মাকে সম্মান দেওয়াটাও ভুল। যথেষ্ট বেয়াদব হয়েছো তুমি। তোমাকে আগে শিক্ষা দেয়া উচিত, তারপর আমার মেয়েকে শিক্ষা দিব। খালার কথায় নিঝর তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, আপনি এই নির্ঝর চৌধুরীকে শিক্ষা দিবেন? আগে দেখেন আমি আপনার মেয়ের কি করি। জাস্ট ওয়েট। নিঝর মিতাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। একবার বাবার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে মিতার বিষয়ে, তারপর মিতাকে সাইজ করতে হবে। গাড়ি চালাচ্ছে নিঝর, তার মনে মনে মিতার কথাগুলো ভাবছে। মিতার কথাগুলো শুনে নিঝর বুঝতে পারলো তার মা এসবে নেই। সে শুধু শুধু তার মাকেই ভুল বুঝলো। কি বোকার মতো একটা কাজ করলো সে। আগে কি একবার মায়ের কাছে যাবে? মাকে সরি বলতে হবে তো। আবার ভাবলো আগে সমস্যার সমাধান করবে, তারপরে মায়ের কাছে যাবে। ভাবনা অনুযায়ী তার বাবাকে ফোন দিল নিঝর। কয়েকটা রিং হতেই তিনি ফোনটা রিসিভ করলেন। শান্ত গলায় বললেন, কি হয়েছে নির্ঝর? আপনি কোথায়? আপনার সাথে কিছু কথা ছিল। আমি বাসায় আছি। তুমি কোথায়? সরাসরি বলতে হবে। আচ্ছা, আমি বাসায় যাচ্ছি, জাস্ট 5 মিনিট। ওকে।
নিজের ফোন কেটে দিয়ে গাড়ি দ্রুত চালিয়ে নিজের বাড়িতে গেল। আশরাফ চৌধুরী তার রুমেই আছেন। নিজের বাবার পাশে গিয়ে দাঁড়ালেন। তার বাবা জিজ্ঞেস করলো, কি বলতে চেয়েছিলি? আসলে আমি ভুল ভেবেছিলাম, আরোয়াকে আম্মু মারতে চাইনি, মিতা করেছে সব। কি করে জানলে এখন? আমি সেদিন সিসি ক্যামেরায় মিতাকে দেখেছি, তখন মনে করেছিলাম আম্মু মিতাকে দিয়ে কাজটি করিয়েছে। আজকে মিতার কাছ থেকে জিজ্ঞেস করার জন্য তাদের বাড়ি গেলাম। মিতা বলল সে করেছে সব। আশরাফ চৌধুরী ছেলের দিকে তাকালেন, গম্ভীর গলায় বললেন, মিতাকে সিসি ক্যামেরায় দেখার পরও তুমি হাসপাতালে সবার সামনে তোমার মায়ের দোষ দিয়েছিলে কেন? তখন জানতাম না আম্মু এসব প্ল্যানে ছিলেন না। সেটা না জেনে আরোয়ার বাবা মার সামনে তোমার মাকে দোষারোপ করলে। তারা যদি কিছু বলতো তোমার মাকে তখন কি হতো? ভাগ্য ভালো তারা তোমার কথা বিশ্বাস করেনি। এভাবে না জেনে না শুনে অন্যদের দোষারোপ দেওয়ার প্রশ্নই হয় না, তার উপর নিজের মাকে দোষারোপ করেছ। কেমন ছেলে আমার! নিঝর মাথা নিচু করে আছে। আসলেই সে বড় ভুল করেছে, কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক। তার মায়ের কারণেই তো সে মাকে ভুল বুঝেছে। বলা যায় এতে তার দোষ নেই। আশরাফ চৌধুরী গম্ভীর গলায় বললেন, তুমি নাকি তোমার মায়ের সাথে এখন কোথাও বলো না? এখনই তোমার মায়ের কাছে থেকে ক্ষমা চাইবে। নিঝর তার বাবার কথা মতো মাকে খুঁজতে গেল। তার মা রান্নাঘরেই আছেন। নিঝরের পেছনে পেছনে আশরাফ চৌধুরী গেলেন ছেলেকে পর্যবেক্ষণ করতে। আশরাফ চৌধুরী পেছন থেকে মিসেস রোমানাকে বললেন, নিঝর তার ভুল বুঝতে পেরেছে, তোমাকে সরি বলতে এসেছে। মিসেস রোমানা এবার ছেলের দিকে তাকালেন, মুচকি হেসে বললেন, ওর আমার কাছ থেকে ক্ষমা চাইতে হবে না। আমি দোষ করেছি, তাই সত্যিটা বলেছে। আমি চাই আমার সন্তান এরকম স্পষ্টভাষী হোক। আশরাফ চৌধুরী স্ত্রীর কথায় অবাক হলো। শুধু আশরাফ চৌধুরী নয়, রান্নাঘরে থাকা প্রতিটি মানুষ মিসেস রোমানার কথায় অবাক হলেন। তিনি আবার কোনো দোষ করলেন? মিসেস রোমানা ধীর পায়ে নিঝরের সামনে গিয়ে দাঁড়ালেন। নিঝর চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো অনুশোচনা বা ঘৃণা তাকে জর্জরিত করেছে। মিসেস রোমানা শান্ত গলায় বললেন, আমার বাকি দুটো ছেলে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। নির্ঝর কখনো আমার কথার বিরুদ্ধে যায়নি, আমার কথার অবদ্ধ হয়নি, কিন্তু ওর অনেক ক্ষতি করেছি আমি। মিসেস রোমানা নিঝরের মুখে হাত রেখে বললেন, জানিস বাবা, আমি তোর ভালোর জন্যই করেছিলাম। তোর ক্ষতি হোক বা তোর কোনো শত্রু হোক তা আমি চাইনি, তাই এমনটা করেছি। ক্ষমা তো আমার চাওয়া উচিত তোর কাছ থেকে, আরোয়ার কাছ থেকে। আশরাফ চৌধুরী স্ত্রীর প্রতিটা কথায় অবাক হচ্ছেন। সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ভ্রুকুচকে বললেন, রোমানা, তোমাদের মা ছেলের কোনো কথা আমি বুঝতে পারছি না, প্লিজ আমাকে বুঝিয়ে বলো। মিসেস রোমানা মেকি হাসি দিয়ে বললেন, সত্যিটা জানলে তুমিও তোমার ছেলের মতো আমাকে ঘৃণা করবে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমার মাথায় তখন শুধু একটাই বুদ্ধি ছিল, আর আমি সেই বুদ্ধি অনুযায়ী কাজ করেছি। আশরাফ চৌধুরী এবার রেগে গেলেন, রাগী গলায় বললেন, আমার বাড়িতে সবাই কি পুলিশের ট্রেনিং নিয়ে এসেছে? এ তো ঘুরানো পেছানো কথা বললে বুঝবো কি করে? মিসেস রোমানা অপরাধী গলায় বললেন, আরোয়ার কিডন্যাপ আমি করিয়েছিলাম যাতে ওর বিয়েটা ভেঙে যায়, তাই নির্ঝর বিষয়টা জানার পর থেকেই আমাকে ঘৃণা করে। আশরাফ চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। এসব কি করলো তার স্ত্রী? কিভাবে বা করলো? তার বোন বা বাবা যদি এসব কথা জানতে পারে তাহলে কি অবস্থা হবে? বুঝতে পারছে না আশরাফ চৌধুরী। রাগী গলায় বললেন, আরোয়ারের সাথে তোমার কিসের সূত্রামি? এ তো জঘন্য একটা কাজ করলে কেন? মিসেস রোমানার চোখে জল গড়িয়ে পড়ছে। কান্না জড়িত কণ্ঠে বললেন, বাধ্য হয়ে করেছি যাতে ওর বিয়েটা ভেঙে যায় আর নির্ঝরের সাথে আরোরার বিয়ে হয়। আশরাফ চৌধুরী অবাক হয়ে বললেন, তুমি হঠাৎ নির্ঝরের সাথে আরোয়ার বিয়ে হওয়ার জন্য এত হাইপার হয়ে গেলে কেন? এতই যদি আরোয়ারকে ঘরের বউ করার ইচ্ছা থাকতো তাহলে আগে বলতে, আমি আকরামের সাথে কথা বলে বিয়ে ঠিক করতাম। তখন তো এত কিছু বুঝিনি, বুঝলাম তো রাশেদের সাথে আরোরার বিয়ে ঠিক হওয়ার পর। আশরাফ চৌধুরীর মেজাজ বেশ খারাপ হয়ে আছে। তিনি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছেন। বারবার জিজ্ঞেস করার পরেও তার স্ত্রী তার সাথে লুকোচুরি খেলেছে। এখনো তিনি সত্যি কথাটা আসলে কিছুতেই বলছেন না। রাগী গলায় বললেন, বুঝতে পারছি না, খুলে বলো। মিসেস রোমানা থামলেন, শান্ত গলায় বললেন, আরোয়ার তখন ক্লাস 10 আর নির্ঝর আর্মি ট্রেনিংয়ে। দুজনের অল্পই বয়স। এই বয়সে তো মানুষ কত কি ভুল করে। তারা দুজনেও একের অপর প্রেমে পড়ে যায়, দুজনের রিলেশনে জড়িয়ে পড়ে। আর এদিকে মিরাজ আরোরাকে পছন্দ করত।
এটা নিয়ে নির্ঝর আর মিরাজে রোজ ঝগড়া করতো, রাস্তাঘাটে মারামারি করতো। একদিন মিরাজ আমাকে এসে বলে নির্ঝর আর আরোরার প্রেমের বিষয়টা। তখন আমি নির্ঝর থেকে জিজ্ঞেস করলে সে মিরাজ সত্যিটাই বলেছে। নির্ঝরের মুখে বিষয়টা সত্যি জানতে পারার পর আমার ভয় হয় মিরাজ যদি আগে ক্ষোভে নির্ঝরের ক্ষতি করে। তাই নির্ঝরকে রিকোয়েস্ট করি এই সম্পর্ক থেকে বের হওয়ার জন্য। ভেবেছিলাম এই বয়সে আবেগ কাজ করে, বয়স হতে হতে সব ভুলে যাবে, তাই আগে আগে দুজন দুজনকে ভুলেই যাক। আমার কথা মতো নির্ঝর আরোরার সাথে ব্রেকআপ করলো, নিজেকে সব কিছু থেকে আড়াল করে নিল। এমনভাবে থাকলো যেন সে আরোরাকে ভুলেই গেছে। আমিও ধরে নিয়েছিলাম ও আরোরাকে ভুলে গেছে। কিন্তু যখন আরোরার বিয়ে ঠিক হলো তখন থেকে নির্ঝর অন্যরকম আচরণ করছিল। তাই আমি বুঝতে পারলাম যে আরোরাকে ভুলতে পারিনি, আমার কথা রাখতেই দূরে থাকার চেষ্টা করেছে। আশরাফ চৌধুরী স্ত্রীর কথাগুলো শুনে পুরো অবাক। এই জন্যই নিঝর সাথে সাথে বিয়েতে রাজি হয়ে গেল। আশরাফ চৌধুরী মনে মনেই হাসলেন। বাহ, তার ছেলেকে তিনি প্রেম প্রীতিতে ইনোসেন্ট মনে করতেন, কিন্তু এই ছেলে তলায় তলায় প্রেম করে ছ্যাঁকা খেয়ে উপর হয়ে আছে সেটা তো জানতেন না। আশরাফ চৌধুরী ছেলের দিকে একবার তাকালেন, সে এখনো মাথা নিচু করেই আছে। রুমানা বেগম অর্ধেকটা বলেই থামলেন। এত কথা বললেন যে গলার পানি শুকিয়ে গেছে, তাই এক গ্লাস পানি খেয়ে নিলেন তিনি। তারপরে বলা শুরু করলেন। আরোরার বিয়ে হবার পর থেকেই নির্ঝর ডিপ্রেশনে ছিল। খাওয়া দাওয়া, অফিস সব কিছু অনিয়ম করছিল, কাউকে বলতেও পারছিল না, আবার সহ্য করতেও পারছিল না, এমনই একটা অবস্থা। আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম তুমি এমন উল্টো পাল্টা করছো কেন? সে কোনো জবাব না দিয়ে চলে গিয়েছিল। তখন আমি নির্ঝরের মনের ভাব বোঝার জন্য মিথ্যে বলে ওকে যাচাই করেছিলাম। একদিন হুট করে বললাম আরোরার বিয়েটা ভেঙে গেছে। জানো আশরাফ, আমার কথাটা শোনা মাত্রই ছেলেটা কতটা খুশি হয়ে গেছিল। তখনই সিদ্ধান্ত নিলাম বিয়েটা আমাকে ভাঙতে হবে। তাই লোক ঠিক করলাম আর আরোরার এঙ্গেজমেন্টের আগের দিন ওকে কিডন্যাপ করলাম, যাতে বরপক্ষ বিয়েটা ভেঙে দেয়। আমি জানতাম তুমি ঠিকই পরিস্থিতি খারাপ থাকলে বিয়েটা নিঝরের সাথে দিয়ে দিবে। যদি তুমি না দিতে তাহলে আমি তোমাকে বানিয়ে বলেই বিয়েটা দিতাম। এটাই আমার প্ল্যান ছিল। আমি জানতাম কথাগুলো সবাই জানতে পারলে আমাকে খারাপ বলবে, যেমনটা নির্ঝর জানার পর থেকে বলেছে। কিন্তু দেখো, আমার আর কিছুই করার ছিল না। মিসেস রুমানা কাঁদছেন, নিঝরের চোখের পানি চিকচিক করছে। আশরাফ চৌধুরী বোকার মতো নিজের স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। তিনি ভাবতেই পারেননি তার আড়ালে স্ত্রীর সন্তান কত কি করে ফেলল, অথচ তিনি বিন্দুমাত্র কিছুই বিশ্বাস করতে বুঝতে পারেননি। রুমানা কান্না থামিয়ে বললেন, আমার আর কি করার থাকতে পারে বলো? যখন জানতে পারলাম মিরাজ আর নিঝর রোজ ঝগড়া করতে আরোরাকে নিয়ে, তখন তাদের সমস্যা সমাধান করার জন্য দায়িত্ব নিলাম। ভেবেছিলাম নিজের সাথে আরোরার বিয়েটা হলেই মিরাজ সারা জীবন নিজের সাথে হিংসা করবে। এখন দুজনের আরোরাকে না পেলে আর ওদের মধ্যে শত্রুতা থাকলো না। যখনই দুজনে দেখা হয় মারামারি করে। এখনো আমি শান্তি মতো বাপের বাড়ি যেতে পারি না। নির্ঝর তখন থেকে নানা বাড়ি যায় না, এমনকি ঈদের সহ সে আমার বাবা মাকে একটু সালামও করতে যায় না। শুধু কারণ একটাই, মিরাজের সাথে দেখা হয় সেটা। মামাতো ফুপাতো ভাইয়ের মধ্যে এত শত্রুতা হয়ে গেল শুধু আরোরার জন্য। তাই দুজনকে বাঁচাতেই এমনটা করেছি। নিঝর কিছু না বলে ধীর পায়ে সেখান থেকে চলে গেল রুমে। ছেলে চলে যাওয়ার পরে আশরাফ চৌধুরী স্ত্রীকে সামলালেন, শান্ত কণ্ঠে বললেন, যা হয়েছে ভুলে যাও, এসব নিয়ে আর কান্নাকাটি করতে হবে না। মানুষ মাত্রই ভুল। আমি আরোয়ার সাথে আর ওর বাবা মায়ের সাথে কথা বলে নেব, তোমার এসব ভাবতে হবে না। আর কান্না করিও না, যাও এবার রুমে গিয়ে রেস্ট নাও কিছুক্ষণ। আশরাফ চৌধুরী স্ত্রীকে ধরে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন। স্বামী হিসেবে আশরাফ চৌধুরী যেন 100তে 100, সবসময় স্ত্রীর পাশে থাকতেন, সাপোর্ট দেন, আগলে রাখেন। মানুষ হিসেবেও আশরাফ চৌধুরী খুব ভালো মনের। তার অনেকটাই হালকা লাগছে আজকে। এতদিন মনের মধ্যে একটা ভয় কাজ করছিল আরোয়া আর নিঝরকে নিয়ে। ছেলেকে জোর করে বিয়েটা দিয়েছেন তিনি তার বোনের মেয়ের সাথে। যদি দুজনের মধ্যে মনোমালিন্য হয় তাহলে দোষটা তার হবে। কিন্তু এখন সব জানার পরে টেনশন হওয়ার কোনো কারণই নেই। যেহেতু আরোয়া আর নিঝর দুজনকে ভালোবাসে, তাহলে আশরাফ চৌধুরীকে আর এসব নিয়ে ভাবতে হবে না। তারা তাদের মতো মিলেমিশে থাকবে, এটাই এখন তার চাওয়া। মনে হচ্ছে তিনি অনেকটাই সফল। নিঝর রুমে যেতেই দেখলো আরোয়া ঘুমিয়ে আছে। আরোয়ার ঘুমন্ত মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিঝর। কত মায়াবী, সহজ সরল একটা মুখ। মনে হচ্ছে অনেক যুগ পরে আরোয়ার ঘুমন্ত মুখটা দেখছে সে। এখন তো রোজ লুকিয়ে লুকিয়ে ঘুমন্ত মুখটা দেখবে। আসলেই তার মা একটা ভালো কাজ করেছে। মায়ের কারণেই তো সে আজ আরোয়াকে পেয়েছে। কিন্তু সে কি করলো? মাকে ধন্যবাদ না দিয়ে উল্টো দোষারোপ করলো। নিঝর ভাবছে এইসব কাকে দোষ দেওয়া যায় সে বুঝতে পারছে না। মা মায়ের জায়গায় ঠিক আছে, কিন্তু অপরাধ তো অপরাধ। আর নিঝর মাকে দোষারোপ করে সে তার জায়গায় ঠিক আছে, কারণ অপরাধী যেই হোক না কেন কোনো অপরাধী ক্ষমা করা উচিত না। নিঝর আর ভাবলো না এইসব। শুধু শুধু মাথাটা নষ্ট হচ্ছে তার।
সব হয়েছে শুধু মিরাজের জন্য। মিরাজের মতো মামাতো ভাই তার জীবনে আছে, যার জীবনে আছে তার জীবন শেষ। মিরাজের জন্য তার ভালোবাসাটা নষ্ট হয়ে গেল। আপাতত মিতাকে নিয়ে ভাবতে হবে। মিতাকে সাইজ করতে পারলেই শান্তি। ফোনটা হাতে নিয়ে ভাবলো কি করা যায়। স্থানীয় থানার এসপি মনিরুজ্জামানকে ফোন দিল। সে আর্মিতে থাকায় দুজনের মাঝে বেশ সখ্যতা আছে। তাকে পুরো ঘটনাটা বলতে হবে, তারপর দুজনেই সিদ্ধান্ত নিবে কি করা যায়। মনিরকে ফোন দিয়ে সে বেলকুনিতে চলে গেল। রুমে বসে কথা বললে আরও আর ঘুম মেকে যাবে, তাই বেলকুনিতে দাঁড়িয়ে কথা বলল মনিরের সাথে। মনিরকে সব খুলে বলতেই সে বলল মিতার বিরুদ্ধে মামলা করতে। নিঝড় একটু ভাবলো, তারপরে বলল বাবার সাথে একবার পরামর্শ করে মনিকে জানাবে সে। মনিরের সাথে কথা শেষ করে নিঝড় বিছানায় গিয়ে বসলো। আরও এখনো ঘুমিয়ে আছে। নিঝড় আরোয়ার মাথার পাশেই বসলো। আরোয়ার মাথায় হাতটা রাখতে যাবে, তখনই সে থামলো। হাত কাঁপছে তার, সাহস পাচ্ছে না আরোয়ার মাথায় হাতটা রাখতে। অযথা মেয়েটাকে কত অপমান করেছিল সে। আজ বিহায়ের মতো তার মাথায় হাত রাখাটা যে অধিকারের মধ্যে পড়ে না এমন মনে হচ্ছে। আসলেই তো ভালোবেসে আগলে রাখতে না পারলে আস্তে আস্তে অধিকার বোধটা হারিয়েই যায়। একসময় ধীরে ধীরে ভালোবাসায় মরিচিকা ধরে, আর ভালোবাসাটাও হারিয়ে যায়, যেমনটা হয়েছে তাদের দুজনের মাঝে। আরোয়াকে ছোঁয়ার অধিকারটা নিঝড় হারিয়ে ফেলেছে। নয়তো হাত কাঁপছে কেন তার? এমনটা তো হওয়ার কথা নয়। নিঝড় শান্ত চোখে আরোয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে তাদের রিলেশনশিপের শেষ দিনটার কথা। আরোয়াদের বাসার পিছনের গলিটায় তারা শেষ দিন কথা বলেছিল। আরোয়া প্রাইভেট থেকে আসছিল তখন, আর নিঝড় সেখানেই দাঁড়িয়েছিল। আরোয়া প্রতিদিনের মতো নিঝড়কে দেখে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসে, কিন্তু নিঝড় তখন ব্রেকআপ করার অজুহাত খুঁজছে। কোনো এক অজুহাতে তার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। মাকে কথা দিয়েছে, আর সেটা অমান্য করার সাধ্য তার নেই। আরোয়া আসতেই নিঝড় প্রশ্ন ছুড়ে দিল, এত দেরি হলো কেন আসতে? প্রতিদিন এই টাইমে আসি, দেরি হয়নি তো। দেরি হয়নি মানে কি? আমি তো দেখছি দেরি হয়েছে। না, দেরি হয়নি, দেখো ঠিক 5টা। নিঝড় রাগী গলায় বলল, আমাকে টাইম শেখাচ্ছ তুমি? একে তো দেরি করে আসলে, তার উপর আবার উল্টাপাল্টা কথা বলছো। বাহ। আরও শান্ত গলায় বলল, তুমি এইভাবে কথা বলছো কেন? আমার ইচ্ছে করছে তাই আমি এভাবে কথা বলছি। শুনতে ইচ্ছা করলে শুনো, আর যদি শুনতে না পারো তাহলে বিদায় হও। দেখো নির্ঝর, আমার এমনি শরীর খারাপ লাগছে। তুমি এভাবে কথা বললে আমি কথা বলবো কি করে? তোমাকে কথা বলতে বলেছে কে? আমি বলেছি? যাও, কথা বলতে হবে না। তুমি আজকে এমন করছো কেন? আমি এমনই করব। তোমার মতো মেয়ের সাথে কথা বলতে ইচ্ছা করে না? আগে তো কথা বলার জন্য পাগল হয়ে যেতে, আজকে এমন করছো কেন আমি সত্যিই বুঝতে পারছি না। শোন, আমি তোমার সাথে আর থাকতে চাই না। আমি জাস্ট ব্রেকআপ চাই। ব্রেকআপ করার কারণ? কারণ তোমাকে বলতে হবে কেন? আমার সাথে ব্রেকআপ করবে আর আমি জানবো না, তা কি করে হয়? না, জানবে না। কারণ তো বলো, আমি শুধরে নেব নিজেকে। নিঝড় থামলো। সে বুঝতে পারছে না ঠিক কি বলবে। কেন? কারণটা তো তার জানা নেই। সে কি বলবে? একটু ভেবেই বলল, তোমার মতো মেয়ের সাথে আমার যায় না, কখনো যাবে না। তুমি শুধরালেও যাবে না, তাই ব্রেকআপ চাই, জাস্ট ব্রেকআপ। আরোয়া থেমে গেল। নিঝড়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে। তার চোখ দুটি ছলছল করছে। ভালোবাসার মানুষ যদি অযোগ্য বলে তার যে কষ্টের আর কি বা হতে পারে। আরোয়ার আজ জঘন্য রকমের কষ্ট লাগছে। কাউকে বোঝাতেও পারছে না তার কষ্টটা। চুপচাপ হাঁটা দিল সে। নিঝড়ের সাথে আর কোনো কথা বলতে চায় না সে। নিঝড় আরোয়ার যাওয়ার পানে তাকিয়ে আছে। আরোয়ার কষ্টটা সবাই বুঝলেও নিঝড়ের কষ্টটা কেউ বুঝবে না। সবাই তাকে অপরাধী বলবে, কিন্তু সে তো নিরুপায়। আরোয়া সেদিন চলে গিয়েছিল। দুজনের মাঝে আর কখনো কথা হয়নি। আজকে 6 বছর পর ভাগ্যের খেলায় দুজনেই এক ঘরে একসাথে সংসার করছে। নিজের কথাগুলো ভাবতে ভাবতেই ঝিমোচ্ছে, আর সে ঘুমের ঘোরে আরোয়ার ঘাড়ে নিজের মাথাটা রেখে শুয়ে পড়ল। নিঝড় শুতেই আরোয়ার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলতেই দেখল নিঝড় তার পাশে। নিঝড় শান্তিমতো ঘুমাচ্ছে। আরোয়া যেহেতু বিছানা ছেড়ে উঠতে পারছে না, হাঁটতেও পারছে না, তাই সেও শুয়ে থাকলো। নিঝড়ের ঘুম ভাঙল প্রায় ঘন্টা 2 পরে। চোখ খুলতেই আরোয়ার সাথে চোখাচোখি হলো তার। চোখ পড়তেই আরোয়া অন্যদিকে তাকালো। নিঝড় এক পলক আরোয়ার দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আরোয়া এখনও অন্যদিকে তাকিয়ে আছে। নিঝড় ফ্রেশ হয়ে বেরিয়ে গেল রুম থেকে। আরোয়া সেদিকেই তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, নিঝড় একবার জিজ্ঞাসা করলো না তার কেমন লাগছে? ভাবতেই চোখ ছলছল করছে। ঘুম হয়েছে দুজনের? আরোয়া শুধু জবাব দিল, হ্যাঁ। দুজনেই গল্প করতে করতে প্রায় সন্ধ্যা গড়িয়ে পড়েছে। নিশু তখন আসলো আরোয়ার জন্য নাস্তা নিয়ে।
নিশুর সাথে আরোয়ার সম্পর্ক বেশ গভীর না হলেও দুজনেই মোটামুটি ভালোই মেশে। কিন্তু নির্ঝরের ছোট ভাইয়ের বউ রোশনি একটু অন্যরকম। সে মিশবে তো দূরের কথা, কথা না বলে উল্টে এড়িয়ে যায় আরোয়াকে। কারণটা ঠিক কি সেটা আরোয়া বুঝতে পারে না। রোশনি যেহেতু কথা বলতে চায় না, তাহলে আরোয়া কেন আগ বাড়িয়ে কথা বলতে যাবে, তাই আরোয়াও চুপ। এদিকে নির্ঝর থানায় এসেছে মনিরকে সিসি ক্যামেরার ফুটেজটা দিতে। ধীর পায়ে মনিরের রুমে গিয়ে সে নির্ঝরকে দেখে উঠে দাঁড়ালো। হ্যান্ডশেক করে দুজনে সামনাসামনি বসলো। নির্ঝর শান্ত কণ্ঠেই বলল, আসলে তুই বলেছিলি আম্মু আব্বুকে বলে মিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে, কিন্তু আমি চাই না এই বিষয়ে আর আম্মু আব্বুর সাথে কথা বলি। কেন? কারণ আম্মু কখনো চাইবে না আমি মিতার অ্যাগেনস্টে মামলা করি, কারণ এতে দুই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হবে আর মিতার বদনাম হবে। শুধু আম্মু নয়, কোনো খালা হয়তো এটা চাইবে না, কিন্তু আমি চাই মিতার শাস্তি হোক। এমন জঘন্য কাজ করতে পারে যারা, তাদের শাস্তি হওয়া উচিত। তো কি করবি এখন? দেখ, আম্মুর সাথে যদি এই বিষয়ে আলাপ করতে যাই, তাহলে আম্মু আমাকে বলবে মিতাকে ক্ষমা করে দিতে, আর আমি আম্মুর কথা রাখতে পারবো না। তখন আম্মু কষ্ট পাবে। আমি তাই যা করব একেবারে করতে চাই। তার মানে দাঁড়ালো তুই এখন মিতার বিরুদ্ধে মামলা করতে চাস? এখনই করব, আর সবকিছু জানাজানি হওয়ার আগে তুই মিতাকে গ্রেফতার করবি। ওকে, ঠিক আছে, তুই মামলাটা করে নে, আমি বাকিটা দেখছি। নির্ঝর মিতার বিরুদ্ধে মামলা করে ভদ্র ছেলের মতো সোজা বাসায় চলে আসলো। অপরাধের শাস্তি অপরাধী পাবে, তাতে তার কোনো কষ্ট নেই। মনে মনে সে আরো অনেক খুশি। এই মিতার জন্য আরো আর কত কষ্ট পেয়েছে। মিতাকে তো বোঝাতে হবে সে কার পেছনে পড়েছে। কত সাহস মিতার! নির্ঝরের ভালোবাসাকে কষ্ট দিবে সে? নির্ঝর এসব ভেবেই মুচকি হাসে। বাসায় এসে রুমে যেতেই দেখলো আরোয়া, রিস্তা আর নিশু আছে রুমে। তিনজনেই একসাথে গল্প করছে। নির্ঝরকে দেখে নিশু রুম থেকে উঠে যাচ্ছিল, তখন নির্ঝর থামালো তাকে। শান্ত গলায় বলল, ভাবি আপনি থাকেন, আমি বরং অন্য রুমে যাচ্ছি। নিশু হেসে বলল, তুমি ছিলে না তাই এলাম। ভাবছি আরও আর একা একা বোরিং লাগবে। তুমিও নেই, বেচারি একা একা কী করবে, তাই এসেছিলাম। এখন তো তুমি চলে এসেছো, তাহলে আমরা চলে যাই। রিস্তা ও নিশুর সাথে তাল মেলালো। খিলখিলিয়ে হেসে বলল, ঠিক বলেছো ভাবি, ওদের একটু একলা ছাড়া উচিত। এই বলে দুজনেই হাসলো। আরও বোকার মতো তাদের দিকে তাকিয়ে আছে। আর নির্ঝর রিস্তার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। রিস্তার তাতে কোনো প্রতিক্রিয়া নেই, সে হেসেই চলেছে তখন থেকে। নির্ঝর মনে মনে ভাবছে, সে তো এখনও আরোয়ার সাথে কথা বলে না, তাহলে এখন যদি ভাবি আর রিস্তা চলে যায়, আরোয়ার সত্যি বোরিং লাগবে। একে তো মেয়েটা অসুস্থ, তার উপরে এভাবে সারাদিন চুপচাপ শুয়ে থাকতে থাকতে আরও অসুস্থ হয়ে যাবে। দ্রুত সে ভাবিকে আর রিস্তাকে থামালো। শান্ত গলায় বলল, আমার কিছু কাজ আছে, আপনারা থাকেন, আমি গেলাম। রিস্তা থামিয়ে দিয়ে বলল, তোর কি কাজ? তুই তো এখন ছুটিতে আছিস, তাহলে কোন কাজে যাবি? সব কি তোকে কৈফিয়ত দিতে হবে, বেয়াদব? রিস্তা রেগে গেল, রাগী গলায় বলল, আরোয়া, শুনলে তোমার জামাই আমাকে বেয়াদব বলেছে। এই, আমি থাকবো না তোর বউয়ের সাথে, তুই থাক। বেয়াদব বলেছিস না, তোকে সুদে আসলে দেখাবো। রিস্তা হনহন করে চলে গেল। নিশুও রিস্তার পিছনে পিছনে ধীর পায়ে চলে গেল। নিঝরের এখন মনে মনে রাগ হচ্ছে। একটা কথার জন্য রিস্তা চলে গেল, কি দরকার ছিল তার কথাটা বলার? এখন আরও আর কি করবে একা একা? পরক্ষণেই ভাবলো, চলে গেল, ভালোই হয়েছে, সে আরোয়ার সাথে থাকতে পারছে। কথা না বললেও তো সময়টা একসাথে কাটাবে। মনে মনে হাসলো নির্ঝর। বিছানার একপাশে গিয়ে বসলো সে। আরোয়ার সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সংকোচ লাগছে। আবার নিজেকে বেশ অসহায় লাগছে তার এখন। একবার ভাবে কথা বলবে, তো আবার সংকোচ লাগে। আরোয়া চুপচাপ বসে আছে। পাশে যে একটা মানুষ বসে আছে সেটা নিয়ে তার প্রবলেম নেই। নিঝরের সাথে একটু কথা বললে কি এমন হয়? উত্তর পায় না নিঝর। নিজেকে কন্ট্রোল করলো সে। সিদ্ধান্ত নিল অনায়াসে একবার সরি বলে ফেলবে। যদি একবার কথা বলতে পারে তবে জড়তা কেটে যাবে, তারপরে সব আগের মতো হয়ে যাবে। কিন্তু সমস্যা এটাই, মহা সমস্যা। নিঝরের গলা আটকে যাচ্ছে, কথা বলতে গেলেই থেমে যাচ্ছে। তখনই কেউ তাদের রুমের দরজায় জোরে জোরে ধাক্কালো। নিঝর দ্রুত উঠে গিয়ে দরজা খুলতেই দেখলো তার মা দাঁড়িয়ে আছেন। তিনি রাগী দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। তার চোখ ছলছল করছে। নিঝর বুঝতে পারলো তার মা কেন এসেছে। নিশ্চয়ই মিতার খবরটা জানতে পেরেছেন তিনি, তাই চোখে জল তার। নিঝর শান্ত চোখেই তার মায়ের দিকে তাকালো।
তার মায়ের চোখ বেয়ে এখনো জল গড়িয়ে পড়ছে। নির্ঝর শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? তুমি জানো না? আমি যা জানি তাতে আপনার কান্না করতে হবে এমন কিছু দেখছি না, তাই জিজ্ঞেস করলাম আপনার কি হয়েছে। এসবের কি খুব দরকার ছিল? কোন সবের? নির্ঝর, তুমি আমাকে জোকার পেয়েছো? তুমি জানো না আমি কি বলতে চাচ্ছি? মায়ের কড়া গলা শুনে নির্ঝর থামল। তার মা বললেন, আমাদের বাসার মধ্যে যা করছো হয়েছে তা আমাদের বাসার সদস্যরা সমাধান করবে। তোমার দাদা আছেন, বাবা আছেন, তারা সিদ্ধান্ত নিয়ে সমাধান করবে। তুমি ঘরের বিষয়টা বাইরে নিয়ে গিয়েছো কোন সাহসে? বিষয়টা কি এখনো ঘরের মধ্যে সীমাবদ্ধ? অবশ্যই আমাদের ঘরের সদস্যদের মধ্যে হয়েছে, তাহলে আমরা সমাধান করতেই পারি। থানা পুলিশ এসবের কোনো দরকার নেই। দরকার আছে বলেই করেছি। নির্ঝরের মা এবার রেগে গেলেন, চিল্লিয়ে বললেন, তোমার সাথে কথা বলার বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নেই। তুমি সাইড হও, আমি ভেতরে যাব। আমি আরোয়ার সাথে কথা বলবো। মিসেস রুমানা নির্ঝরকে সরিয়ে দিয়ে আরোয়ার কাছে গেলেন। শান্ত গলায় বললেন, নির্ঝর কি করেছে তুমি জানো? আরো অবাক হয়ে বলল, আমি জানি না কি হয়েছে। নির্ঝর মিতার নামে মামলা করেছে থানায়। মিতাকে পুলিশ গ্রেপ্তার করতে এসেছে। আরো অবাক হয়ে বলল, মিতা আপুর বিরুদ্ধে কেন মামলা করবে উনি? নির্ঝর মায়ের পেছনে পেছনে এসে বলল, আম্মু, আপনি আরওয়ার সাথে এই বিষয়ে কথা বলবেন না। মিতা কি কি করেছে এসবের কিছুই জানে না আরওয়া। আমি মিতার বিরুদ্ধে মামলা করেছি, আর বেশ করেছি। নির্ঝরের মা বললেন, মিতা আরওয়াকে মারতে চেয়েছে, তাই মিতাকে কিভাবে শাস্তি দিবে তা শুধু আরোয়াই বলবে, তুমি বলার কে? আপনি জানেন না আমি বলার কে? স্বামী হিসেবে আরওয়াকে নিরাপত্তা দেওয়া আমার কর্তব্য। মিতা আমার স্ত্রীকে খুন করতে চেয়েছে, আমি তাই আমার দায়িত্বটা পালন করছি। এতে আপনার কিছু বলার প্রয়োজন নেই। তুমি আমার সাথে এভাবে কথা বলছো? বলছি। আপনাকেও যে মামলা দেই নাই তার জন্য শকর করেন। ভাগ্নির নামে বেশি ওকালতি করতে আসলে আপনাকেও আপনার ভাগ্নির সাথে পাঠিয়ে দেব। নির্ঝর বেশ রেগে কথাগুলো বলল। তার মেজাজ খুব খারাপ হয়ে আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মিসেস রোমানা ছেলের আচরণ খুব মর্মাহত হলেন। আরোয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি একটু নির্ঝরকে বোঝাও, আমি আর পারছি না এসব নিতে। মিসেস রোমানার কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলেন। আরও বুঝতে পারছে না ঠিক কি হয়ে গেছে। এখনও তাকে কেউ এসব বিষয়ে বলেনি কেন? সে বুঝতেই পারছে না নির্ঝরকে কি বোঝাবে। সে কি একবার নির্ঝর থেকে জানতে চাইবে? কিছু তো করতে হবে তাকে। হয়তো তার মা জানবে সবটা। মাকে একবার ফোন করলে সব জানতে পারবে, এই ভেবে আরও ফোনটা খুঁজতে লাগলো। তার বালিশের নিচ থেকে ফোনটা নিতেই নির্ঝর এসে ফোনটা নিয়ে নিল। আরও সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নির্ঝর অন্যদিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই ফুপিকে ফোন দিতে যাচ্ছ। তোমার এসব কথা বলতে হবে না, কানেও নিতে হবে না। আমার সিদ্ধান্ত আমি নিব, তুমি জাস্ট রেস্ট করো। নির্ঝর এক নাগারে কথাগুলো বলে থামলো। কথার ঘুরে বলে ফেলার তার গলা কাঁপেনি একবারও। যাক, ফাইনালি সে আরোয়ার সাথে কথা বলেছে। মনে মনে খুব খুশিই লাগছে তার। আরোয়া এখনও নির্ঝরের দিকে তাকিয়ে আছে। সে হয়তো বুঝতেই পারেনি নির্ঝর তার সাথে কথা বলবে। আরোয়া বোকার মতো চাহনি দেখে নির্ঝর মনে মনেই হাসল। মেয়েটা সত্যিই বোকা, সেই সাথে তার চাহনিটাও বোকা। আরোয়া একটু থেমে জিজ্ঞেস করলো, মিতা আপু কি করেছে? তোমাকে মারতে চেয়েছে। উনি কেন আমাকে মারতে চাইবে শুধু শুধু? সেটা মিতাই ভালো বলতে পারবে। আমি ওকে ধরে আনবো, আর তুমি দুইটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করে নিবে কেন সে তোমাকে মারতে চায়। উনি আমার সিনিয়রকে শুধু শুধু চর মারতে যাব কেন? ওরে আমার ভদ্র নম্র বউটা, শোনো, ও একটা কথা, ভদ্র মানুষের সাথে সুন্দরভাবে শালীনতা বজায় রেখে কথা বলবে, কিন্তু অভদ্র মানুষের সাথে অভদ্রভাবে অশালীনতা বজায় রেখে কথা বলবে। মিতা তোমার সাথে অন্যায় করেছে, তাকে কেন সম্মান করতে যাবে শুধু শুধু? তাহলে আপনার সাথেও অভদ্র ভাষায় কথা বলবো? নির্ঝর আরোয়ার দিকে চোখ দুটি বড় বড় করে তাকালো। আরোয়া শান্ত চোখে অন্যদিকে তাকিয়ে আছে। নির্ঝর বুঝতে পারছে না আরোয়াকে ঠিক কি বললে তার মন শান্তি হবে। সে কি ভদ্র? তার সাথে কোনো অভদ্রতার ভাবে কথা বলবে? উত্তর পায় না নির্ঝর। একটু থেমেই বলল, আমার সাথে যদি তোমার অভদ্র ভাষায় কথা বলতে মন চায় তাহলে অভদ্র ভাষায় কথা বলবে, ব্যাস। এতে জিজ্ঞেস করার কিছু নেই। আরও কিছু বলল না, চুপ করেই রইল সে। হঠাৎ নির্ঝরের মনে পড়ল আরোয়া তাকে আপনি করে বলেছে। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে আপনি করে বললে কেন? এমনি। আগে তো তুমি করে বলতে, এখন পাল্টালে কেন? আপনি তো সেই আমার তুমিটা নন, তাই পাল্টিয়েছি। তো আমি কার তুমি? আমি তো সেম মানুষটা আছি। আপনি এখনকার
তুমি, তা তো আমি জানি না। শুধু জানি আপনি আমার কেউ নন। বলা যায় তুমি করে বলার অধিকারটা আমি হারিয়ে ফেলেছি। কথাটা বলতেই আরোয়া চোখ ছলছল করছে। থেমে গেল সে। নির্ঝর অপলক দৃষ্টিতে আরোয়ার দিকে তাকিয়ে আছে। তার মুখে অসহায়ত্বের ছাপ। কিন্তু আরোয়া তো বুঝতেই পারছে না যেন। নির্ঝর বুঝতে পারছে না কি বললে আরোয়া তাকে ক্ষমা করে আগের মতো ভালোবাসবে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে স্ক্রিন চোখ পড়তেই আরোয়ার মায়ের নামটা ভেসে উঠল। নির্ঝর দ্রুত ফোনটা রিসিভ করলো। নির্ঝর, তুমি নাকি মিতার এগেনস্টের মামলা করেছো? জি ফুপি। কেন বাবা, এসব করতে গেলে কেন? যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি ফুপি, ভুল তো কিছু করিনি। বাদ দাও এসব। শুধু শুধু বাইরের লোকেরা আমাদের ফ্যামিলি নিয়ে ঠাট্টা করবে। তোমার আম্মু আর তোমার খালামণির মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই আমার মনে হয় তুমি এসব মামলায় না জড়ালে ভালো হয়। বড়রা যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নাও। সরি ফুপি, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। আমার চোখে অপরাধী অপরাধী হয়, আমি তাদের আত্মীয় ভাবি না। তাছাড়া অপরাধী আত্মীয় হলেও তাকে ক্ষমা করা যাবে না। আমি ফোন রাখছি। আরোর মাকে কিছু বলার সুযোগ না দিয়ে নির্ঝর ফোন কেটে দিল। আরোর ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। সে হয়তো বোঝার চেষ্টা করছে দুজনের কথাগুলো। শান্ত কণ্ঠে বলল, আমাকে একটু খুলে বলবেন মিতা আপুর সাথে কি করছেন? আগে তুমি করে বলো, তারপর বলছি। বলবো না। আমিও বলবো না, প্লিজ বলেন। প্লিজ তুমি করে বলো একবার। বললাম তো বলবো না, একদম বলবো না। আমিও বলবো না। আরোয়ার নিঝরের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তারপরে মুখ ফুরিয়ে নিল। নিঝর তার দিকে তাকিয়ে হেসেই দিল। তারপরে নিজেই বলে উঠল, মিতার বিরুদ্ধে মামলা করেছি। সবাই বলছে মামলাটা উইথড্র করতে, কিন্তু আমি করব না। কেন করবেন না? আমার বউকে মারতে চাইছে, তাকে কি আমি এত সহজে ছেড়ে দিব? তাই মানছি না। আসছে, শুনেন, মামলাটা উইথড্র করেন প্লিজ। সম্ভব নয়, আমি একটু বাইরে যাব, তুমি রেস্ট করো। নিঝর বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। নিচে নামতেই দেখলো তার মা বসে বসে কাঁদছে, আর তার বাবা মায়ের পাশে চুপচাপ বসে আছে। আশরাফ চৌধুরী নিঝরকে দেখতেই বললেন, নির্ঝর, সবার মতামত তোমার মেনে নেওয়া উচিত। এভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারো না। আপনি নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পারছেন। আমার মনে হয় আপনি অন্তত আমার সাথে এসব বিষয়ে কথা বলবেন না। আশরাফ চৌধুরী ছেলের কথাই থেমে গেলেন। স্ত্রীর দিকে তাকিয়ে আবারও ছেলেকে বললেন, তোমার আম্মুর কথাটা শোনো, আরেকবার বিষয়টা ভেবে দেখো। আমি ভাবতে চাই না। আমি আমার সিদ্ধান্তে অনড় থাকব। প্লিজ এসব নিয়ে আর কথা বলতে আসবেন না। মিসেস রোমানা ছেলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি বুঝতে পারছেন না তার ছেলেটা কিসের তৈরি, এত কঠোর হয় কি করে বুঝতে পারছেন না তিনি। ইচ্ছে করছে নিজের গলাটা টিপে দিতে। হয়তো নিজের ছেলে না হলে এমনটাই করতে তিনি। শুধু নিজের ছেলে বলে রেহাই পাচ্ছে নিঝর। নিঝর বাসা থেকে বেরিয়ে থানার উদ্দেশ্যে গেল। এসপি মনির মেসেজ দিয়ে বলেছে মিতাকে গ্রেফতার করা হয়েছে, তাই সে মিতার অবস্থা দেখতে থানায় যাচ্ছে। গাড়ি চালিয়ে থানার উদ্দেশ্যে গেল। নিঝর গাড়ি থামালো থানার সামনে। ধীর পায়ে বের হয়ে সে মনিরের রুমে গেল। তারপরে মনির সহ আবার মিতার ওইখানে গেল। নিঝরকে দেখতেই মিতা রেগে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে এসেছো কেন? তোকে দেখতে। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো বুঝি? হ্যাঁ, এই অভ্যাসটা আমার একটু বেশি। তুই হয়তো জানিস না, আজ জানলি যখন এখন থেকে সচেতন থাকবি। তোমাকে আমি খুন করব। বাহ, তোর সাহস তো প্রশংসাযোগ্য, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। এই যে তোর অতিরিক্ত সাহস, এটাই তোকে থানা জেল পর্যন্ত এনেছে। তাই ভুলেও অতিরিক্ত সাহস দেখাতে আসবি না। তোমার আমাকে জ্ঞান দিতে হবে না, আমি যথেষ্ট জ্ঞানী। ভেবেছিলাম তোর সাথে কথা বলে তোকে তোর দোষটা বুঝিয়ে তারপর মামলাটা উইথড্র করে নিব, কিন্তু তোর তো একটু অপরাধবোধ নেই। তোকে কি করে ক্ষমা করি? আসলেই তোর মতো মেয়েদের ক্ষমা করার কোনো প্রশ্ন আসে না। যত সব বেয়াদব। তুমি কি আমাকে ক্ষমা করবে? আমি আমার বাবার টাকার জোরে বের হব, তারপর তোমাকে দেখিয়ে ছাড়বো। আমি তো একদম অসহায় একটা মানুষ। আপনি আমার বাবার টাকার জোরে বের হবেন আর আমি বসে বসে দেখব? এটা কখনো হয়? অপেক্ষা কর, তুইও সব দেখবি। নিঝর কথাগুলো বলে হনহন করে বেরিয়ে গেল। মনির বাইরে থেকে সবটাই শুনছিল। নিঝর বের হতেই বলে উঠল, ওই মেয়ে তো যথেষ্ট বেয়াদব। ওকে সারানোর জন্য মামলা ইথুস্ট করতে চাচ্ছিস? আসলে বাবা মায়ের আদরের মেয়ে তো, তাই একটু বেশি জেদি। ও যদি ওই জেদ মনের মাঝে চেপে রেখে জেল থেকে বের হওয়ার পর আবারও ক্ষতি করে, তখন কি করবি? আমি তো সেটাই ভাবছি, বুঝতে পারছি না কি করব। আম্মু বারবার রিকোয়েস্ট করছেন মিতাকে ছেড়ে দাও বলে বলে।
আরু, ফুপি, আব্বু সবাই বলছে একই কথা। এখন আমি একজন কি করব? তুই একজন হলেও সবকিছু তোর হাতে, ভেবে দেখ সবটা, তারপর সিদ্ধান্ত নে। আমার মনে হয় না এই মেয়েকে ক্ষমা করা উচিত। একে শাস্তি দিলে সব শুধরে নেবে, অন্যথায় এই ভুল বারবার করবে। তুই আমার কথা মিলিয়ে নিস। আমিও বুঝতে পারছি বিষয়টা, তাই এতটুকু আসলাম। আমিও জানতাম মিতা শুধরাবে না কখনো। ভেবে দেখ আরেকবার, তারপর সিদ্ধান্ত নিয়ে আমাকে ফোন দিস। আমি তোর কথা মতন ব্যবস্থা করে নিব। আচ্ছা ঠিক আছে, আমি এবার আসি। নিঝড় থানা থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে গাড়িতে গিয়ে বসলো। মনে মনে তারও খারাপ লাগছে, মিতা এমন একটা কাজ করলো কেন। তার নিজেরই কষ্ট লাগছে মিতার জন্য, কিন্তু মিতা এখনো নিজেকে পরিবর্তন করতে চাচ্ছে না। নিঝড় ভেবেছিল থানায় এসে মিতার পরিস্থিতি দেখবে, তার সাথে একটু কথা বলবে, মিতাকে বোঝাবে সে ভুল করেছে, এমনটা যেন আর কখনো না করে সেটাও বোঝাবে। কিন্তু কিছুই তো হলো না, উল্টো মিতা তার সাথে মিসবিহেভ করছে। এখন কোনো সিদ্ধান্ত নিলে মিতা তার ভুল বুঝতে পারবে, আর আরও নিরাপদে থাকবে। তার নির্ঝর আসলে ঠিক বুঝে উঠতে পারছে না। অসহায় মুখ করে গাড়িতে বসে আছে সে। একটু পরে ভাবলো এখানে একা একা বসে থেকে লাভ কি, তার চেয়ে বরং সে বাসায় গিয়ে আরোয়ার সাথে বসে থাকুক, তারও সময় ভালো কাটবে আর আরোয়া একজন সঙ্গী পাবে। ভাবনা মাথায় আসতে গাড়ি স্টার্ট দিল সে। বাসার সামনে এসে নিঝর গাড়ি থামালো, ধীর পায়ে বাসার উদ্দেশ্যে গেল সে। বাসায় ঢুকতেই দেখলো আরোয়ার বাবা মা মারোয়া এসেছে। নিঝর শান্ত কণ্ঠে আরোয়ার বাবাকে সালাম দিল, তার সাথে একটু কথা বলে সে রুমের উদ্দেশ্যে গেল। নিঝর রুমে যেতেই আরোয়া প্রশ্ন ছুড়ে দিল, আপনি কোথায় গিয়েছিলেন? থানায়। মিতা আপুকে ছেড়েছেন? ওকে কি ছেড়ে দেওয়ার জন্য গ্রেফতার করেছে? মামলা করেছি মানে মামলা চলবে, আদালতে মামলার রায় যা দিবে তাই হবে, আমি আর কিছুতে নেই। মামি রাগ করবে না আপনার উপর? তোমার মামি রাগ করলে আমার আর কিছুই করার নেই। তিনি রাগ না করার জন্য কত কি করেছি জীবনে, আর পারবো না। এবার উনি ওনার মতো ভেবে সিদ্ধান্ত নিবে, আমার কিছুই করার নেই। এটা কিন্তু ঠিক হচ্ছে না, হয়তো একটা ভুল করেছে। এটাকে ভুল বলে না। ধরো একজন মানুষ অজান্তে কোনো কাজ করলো যেটার ফলে অন্য মানুষের ক্ষতি হলো, বা খেয়াল না থাকায় কোনো কাজ উল্টাপাল্টা করে ফেললো, তখন তাকে ভুল বলা যায়। আর সে তার ভুলটা স্বীকার করলে তাকে ক্ষমা করে দেওয়া যায়। কিন্তু জেনে শুনে কারো ক্ষতি করে ধরা খাওয়ার পর যদি ভুল হয়েছে বলে ক্ষমা চায়, তাকে কিছুতেই ক্ষমা করা যায় না। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিতা এখনও তার অপরাধ নিয়ে অনুতপ্ত নয়, তাকে ক্ষমা করার প্রশ্নই আসছে না এখানে। আরোয়া খুব মনোযোগ সহকারে নিঝড়ের কথাগুলো শুনছে। আসলেই নিঝড়ের প্রতিটা কথা যৌক্তিক। আরোয়া দায়িত্ব ছিল নিঝড়কে একবার বোঝানো, আর সে তার দায়িত্বটা পালন করেছে। নিঝড় মানলো কি মানলো না, কি করার আছে। আরোয়া চুপ করেই বসে আছে এখন। পায়ের ব্যথাটা এখনো কমেনি, তাই এখনো হাঁটাচলা করতে পারছে না সে। নিঝড় শান্ত কণ্ঠে বলল, এখন তো তুমি করে বলতে পারো। সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি নিশ্চয়ই জানেন। অতীত ভুলে যাও। অতীত ভুলে গেলে আপনাকে ভুলে যেতে হবে। এমনিও তো আমাকে ভুলে গেছো, নতুন করে ভুললে কি হবে আর? আমি আপনার মতো নই। তুমি আমার মতো নাও বলেই আপনি করে বলছো, আমার মতো হলে তুমি করে বলতে। আমি আপনার কোনো ক্ষতি করিনি, তাই আমাকে মেনে নিতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনাকে মেনে নিতে আমার অসুবিধা হচ্ছে। আমি তোমার কি ক্ষতি করেছি? আপনি সেটা ভালোই জানেন, নতুন করে প্রশ্ন করে জানতে চাওয়ার প্রয়োজন নেই। আমাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। তাহলে বিয়ে করলে কেন? আর কোনো উপায় ছিল না, তাই বিয়েটা করতে হয়েছে। তা না হলে আপনার মতো মানুষকে কোনো মেয়ে নিজ ইচ্ছায় বিয়ে করবে না। নিজের সামান্য হাসলো, তারপরে বলল, মিতা, আমাকে পাওয়ার জন্য তোমাকে খুন করতেও দুবার ভাবিনি। তুমি বলছো আমাকে কোনো মেয়ে স্বইচ্ছায় বিয়ে করবে না? মিতা আপু আপনার ভেতরের রূপটা জানে না, তাই পাগলামি করছে। আমি তো জেনে শুনে পাগলামি করতে পারি না। আমার ভেতরটা কেউ বোঝে না, তুমি এত বোকাশোকা হয়ে আমাকে বুঝবে কি করে? আমার চেয়ে কেউ আপনাকে বেশি বুঝবে না। নিঝড় কোনো জবাব দিল না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ল সে। আরোয়া তা দেখে বলল, আপনি ঘুমিয়ে পড়ছেন? হ্যাঁ, আর কি করব, বিয়ে করেছি তাই অফিসে ছুটি পেয়েছি, কিন্তু বউয়ের সাথে কথা বলতে গেলেই বউ দূর দূর করছে, তো ঘুমানো ছাড়া কি আর কোনো উপায় আছে? রাতে খাবেন না? না। আপনার শরীর খারাপ হবে তখন। যাকে মেনে নিতে পারোনি তাকে নিয়ে এত ভাবতে হবে না তোমার। ভাবতে হবে বলেই বলছি, আপনার কিছু হলে সবাই তখন আমার পেছনে পড়বে। আরোয়ার কথা শুনে নিঝড় বিছানা থেকে উঠে বসলো, গম্ভীর গলায় বলল, তুমি মানুষের ভয়ে আমাকে নিয়ে ভাবছো, মন থেকে ভাবনাটা আসছে না। আপনার জন্য কেন মন থেকে ভাবনা আসবে? আপনি আমার কে হন? তুমি এতটা নির্দয়। আপনিই তো বলেছেন ভালো মানুষের সাথে ভালো আচরণ আর খারাপ মানুষের সাথে খারাপ আচরণ করতে হয়।
আমি সেটাই ফলো করছি। আমি খারাপ মানুষ? আপনার কি তাতে সন্দেহ আছে? আমার কিন্তু কোনো সন্দেহ নেই। আমি জ্ঞানে ঠান্ডা মাথায় বলছি আপনি খারাপ মানুষ। নিঝড় ভ্রু কুচকে আরোয়ার দিকে তাকিয়ে আছে। হয়তো সে বলার ভাষা হারিয়ে ফেলেছে, তাই কি বলবে বুঝতে পারছে না। আরোয়া খুব শান্তশিষ্ট একজন মেয়ে, তার মুখে থেকে এমন কথা শুনতে হবে তার নিঝড় কখনো ভাবেনি। আবারও বিছানায় শুয়ে পড়ল সে। এবার সত্যি সত্যি রাগ লাগছে তার, ইচ্ছে করছে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে। এই দেখ, আমি খুব খারাপ মানুষ, এটাই বলতে, কিন্তু মন বলছে অন্য কথা। নিঝড় শুয়ে পড়তেই কেউ দরজায় নক করলো। বাধ্য হয়ে আবার শোয়া থেকে উঠে দাঁড়ালো নিঝড়। ধীর পায়ে গিয়ে দরজা খুলতেই দেখলো তার ভাবি নিশু দাঁড়িয়ে আছে। তাকে দেখতেই বলল, তোমাকে নিচে ডাকছে, মিতার মা বাবা এসেছেন। নিঝড় আরোয়ার দিকে এক পলক তাকিয়ে নিচে গেল। নিচে সবাই গোল মিটিং করছে এমন অবস্থা। নিঝড়ের বাবা মা, আরোয়া বাবা মা, মিতার বাবা মা আর নিঝড়ের দাদাও আছেন। সবাই হয়তো মিলেমিশে সিদ্ধান্ত নিবে বলেই তাকে ডেকেছে। নিঝড় গিয়ে তার দাদার পাশে বসলো। তাকে দেখতেই মিতার মা বলল, শোন, তোর এখন বয়স কত? দুনিয়ার অনেক কিছুই তুই বুঝিস না, তাই বলছি মিতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করবি। নিঝড় একটু মুচকি হাসলো, তারপরে বলল, আমি আপনার পোষা কুকুর নই যে যা বলবেন আর আমি বুঝে নিলাম। আর আমি ছোট হলেও আমার সিদ্ধান্তে আমিই নিব। আপনি বা আমার ফ্যামিলির কেউ আমার পার্সোনাল বিষয়ে কথা বলতে পারবে না বা আমার সিদ্ধান্ত তারা নিতে পারবে না। মিতার মা চিল্লিয়ে বললেন, দেখলি রুমানা, তোর ছেলে কত বড় বেয়াদব হয়েছে। ছেলেকে একটুও কি শিক্ষা দিতে পারলি না? মিতার মায়ের কথায় নিঝড় আরো জোরে চিল্লিয়ে বলল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের সাথে এই ভাষায় কথা বলবেন না। আপনি নিজেই তো আপনার মেয়েকে শিক্ষা দিতে পারেননি। আপনি যদি প্রপার শিক্ষাটা দিতেন তাহলে আপনার এখানে আসতে হতো না, আর এই দিনটাও হতো না। নিঝড়ের বাবা আশরাফ চৌধুরী ছেলেকে থামিয়ে দিলেন, তারপরে বললেন, নির্ঝর তুমি থামো, আমরা বড়রা কথা বলে সিদ্ধান্ত নেই, তুমি আমাদের কথা শোনো। আশরাফ চৌধুরীর সাথে আকরামুল হক তাল মিলিয়ে একই কথা বললেন। নির্ঝর কিছুই বলতে যাবে তার আগেই নির্ঝরের দাদা বললেন, আরোয়া নির্ঝরের স্ত্রী আর মামলাটা নির্ঝর করেছে, তাহলে সে তার মতো করে সিদ্ধান্ত নেবে। এতে আমরা তো তাকে জোর জবরদস্তি করতে পারি না। আশরাফ চৌধুরী বাবাকে থামিয়ে দিয়ে এলেন, বললেন, বাবা, নির্ঝর আগে আমাদের কথাগুলো শুনুক, তারপর সে বলবে সে কি করবে। নির্ঝর শান্ত কণ্ঠে বলল, আমি কোনো কথা শুনতে চাই না। আমার যা বোঝার তা আমি থানায় গিয়ে বুঝে এসেছি। মিসেস রোমানা বললেন, মানে তুমি কি বলতে চাও? আমি সন্ধ্যায় থানায় গিয়েছিলাম মিতার সাথে কথা বলতে। আমার সাথে মনিরও ছিল, কিন্তু মিতা আমাকে দেখে উল্টো আমাকে শাসিয়ে দিল। তার মাঝে এখনো বিন্দু মাত্র লজ্জা নেই। একবারও সে ভুল করেছে এটা মেনে নিল না, উল্টো বলে তার বাবার টাকার জোরে সে বের হবে জেলখানা থেকে। আমার সাথে তার কোনো কথা নেই। মিসেস রোমানা বললেন, এসব মিতা বলেছে? নিঝড় হেসে বলল, হ্যাঁ, মিতা বলেছে। আমিও আমার মতো করে সিদ্ধান্ত নিব এখন। আমি এসবের কিছুই জানি না এখন থেকে। মিতার শাস্তি আদালত ঠিক করবে। আমার সাথে মিতার বিষয়ে কেউ কথা বলতে আসবেন না। যদি মিতা তার ভুল বুঝতে পারত তাহলে আমি ভেবে দেখতাম, কিন্তু এখন সম্ভব নয়। নিজের কথাগুলো বলে উঠে দাঁড়ালো। তার গন্তব্য রুমের দিকে। পেছন থেকে মিতার বাবা বললেন, নির্ঝর, আমি তোমাকে দেখে নেব। তুমি খুব বেশি ভুল করেছো, আমার মেয়ের প্রতি অন্যায় করেছো, তা আমি সুদে আসলে নিব। নিঝড় হেসে বলল, আগে মেয়েকে নিয়ে ভাবুন, তারপর আমাকে নিয়ে ভাবতে আসবেন। নিঝড় ধীর পায়ে নিজের রুমের উদ্দেশ্যে গেল। সে যেতেই তার পেছনে পেছনে তার দাদা ভাই আর আরোয়ার মা উঠে গেলেন। তারা বাবা মেয়ে দুজনেই আরোয়া নিঝড়ের রুমে গেল। আরোয়া বিছানায় শুয়েছিল। তাদের সবাইকে একসাথে দেখে আরোয়া বিছানা থেকে উঠে বসার চেষ্টা করলো। মারোয়া তাকে ধরে বসলো। নিঝড় আর তার দাদা এক পাশে বসলো আর আরোয়ার মা অন্য পাশে বসলেন। আরোয়ার মা তখনই বললেও, আমি এতদিন আরোয়ারকে দেখতে আসিনি, শুধু এই প্রসঙ্গে কথা হবে আর আমার কিছু বলতে হবে এটা ভেবে আজ আসলাম। আর আজই মিতার আব্বা আম্মা আসলো। আমি ওদের সাথে মুখোমুখি হতে চাই না। আমার পক্ষে এত কাহিনী করা সম্ভব নয়। আমি চাই না আরোয়ারের সাথে মিতার ব্যাপারে কোনো কথা হোক। আমি আরোয়ার সময় ভাবিকে আর ভাইয়াকে বলে যাব। নিঝড় চুপ করে আছে। নিঝড়ের দাদা ভাই বলল, তোর এসব নিয়ে ভাবতে হবে না।
এটা আমার বাড়ি, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আমি যা সিদ্ধান্ত নেব তাই মেনে নিতে হবে সবার। আমার বাড়িতে থেকে আমার নাতনির সাথে মিতার পরিবারের কোনো সদস্য বা এই বাড়ির অন্য কেউ অধিকার ফলাতে আসবে, তাকে আমি সহজে ছাড়বো না। চারজনেই কিছুক্ষণ গল্প করে আরোয়ার মা আর নানা ভাই নিচে নেমে গেল। প্রায় 3 দিন কেটে গেল মাঝে। আরোয়া এখন অনেকটাই সুস্থ, নিজে নিজে হাঁটার চেষ্টা করছে সে। এই 3 দিনে নিঝড়ের সাথে টুকটাক কথা হয়, যদিও সম্পর্কটা এখনো আগের মতো হয়নি। আরোয়া সকাল থেকে একা একাই বসে আছে। এখন প্রায় দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। রিস্তা অফিসে আর তিস্তা ভার্সিটিতে গেছে, এখনো ফেরেনি। নিঝড়ও অফিসে গেছে সেই সকালে। তার ছুটি শেষ হয়েছে 2 দিন হলো। কাজের প্রেশার থাকায় তারও আসার নাম নেই। আরও ইচ্ছে করছিল নিঝড়কে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে কখন আসবে, কিন্তু মনে মনেই আনইজি লাগছে। তাই ফোনটা হাতে নিয়ে অসহায় মুখ করে বসে আছে সে। একা একা আর কতক্ষণ থাকা যায়? নিঝড় আসলে হয়তো অনেকটা ভালো লাগতো। প্রায় ঘন্টাখানেক পর নিঝড় আসলো, চোখে মুখে তার ক্লান্তির ছাপ। রুমে ঢুকতেই আরোয়াকে দেখে সে মুচকি হাসলো। আরোয়া তাকে দেখতেই বলল, এত দেরি করে আসতে হয়? আরোয়ার কথায় নিঝড়ের মুখের হাসি প্রশস্ত হলো। শান্ত কণ্ঠে বলল, আমাকে মিস করেছিলে বুঝি? বাহ, ভালোই তো। একটা ফোন দিলে আমি সকল ব্যস্ততা বাদ দিয়ে চলে আসতাম। ঢং দেখলে বাঁচি না। নিঝড় হাসলো আবারও। ধীর পায়ে আরোয়ার পাশে গিয়ে বসলো। আরোয়ার হাতটা ধরতে যাবে তখনই সে হাত সরিয়ে নিল। নিঝড় একবার আরোয়ার দিকে তাকিয়ে বলল, তোমার অভিমানী মুখটা দেখতে খুব সুন্দর লাগে, তাই তুমি অভিমান করলে আমার খুব ভালো লাগে।